কালো স্যুট, মাথায় হ্যাট, পকেটে ঘড়ি, হাতে ম্যাগনিফাইং গ্লাস, ঠোঁটে ধূমপানের পাইপ আর অবসরে ভায়োলিন। বলেন তো কার কথা বলছি? হ্যাঁ, মুভি লাভার্স ঠিকই ধরেছেন, আমি শার্লক হোমসের কথাই বলছি। আজ আমরা সমগ্র বিশ্বের সবচেয়ে ফেমাস গোয়েন্দা ক্যারেক্টার শার্লক হোমস অবলম্বনে নির্মিত শার্লক সিরিজের প্রথম সিজনটি এক্সপ্লেন করব। প্রথম সিজনে আমরা 3টি এপিসোড পাব, যেখানে শার্লক হোমসকে 3টি আলাদা কেসের রহস্য সমাধান করতে দেখা যাবে। 3টি কেসে অত্যন্ত জটিল এবং টানটান উত্তেজনাপূর্ণ। তো চলুন আর দেরি না করে দেখে আসি শার্লক হোমস কিভাবে এই জটিল কেসগুলো সমাধান করে। তবে এই ভিডিওতে অন্তত 10,000 লাইক আশা করছি, তাই শুরু করার আগে সবাই একটা লাইক দিয়ে নিন প্লিজ। প্রথম এপিসোডের শুরুতে 3টা আলাদা আলাদা মৃত্যুর ঘটনাকে দেখানো হয়, যেখানে একটা কোম্পানির সিইও পিটারসন কোনো একটা পিল খায় এবং এর ঠিক পরেই সে মারা যায়। পুলিশ ধারণা করে এটা আত্মহত্যা, কিন্তু পিটারসনের আত্মহত্যা তার স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ পিটারসন খুব হাসি খুশি ছিল এবং পরিবারের সাথেও তার সম্পর্ক খুব ভালো ছিল। সুইসাইড করার মতো কোনো পেইন তার ছিল না। তো এই ঘটনার পরে আরও দুজনের সাথেও একই ব্যাপার ঘটে এবং এদের 3 জনের শরীরেই একই ধরনের বিষ পাওয়া যায়। তো এই ঘটনাগুলো নিয়ে পুলিশ ব্যুরো এবার নড়ে চড়ে বসে। তারা বুঝতে পারে এগুলো সাধারণ সুইসাইড না, বরং এগুলো খুন। কিন্তু খুনি আসলে কে, আর এভাবে সাধারণ মানুষকে কেনই বা খুন করা হচ্ছে? এই নিয়ে পুলিশ প্রেস কনফারেন্স করছিল। সেখানে ইনভেস্টিগেশন অফিসার লেস্ট্রেটকে রিপোর্টাররা বিভিন্ন প্রশ্ন করলে সে উত্তর দিচ্ছিল, কিন্তু তার সব প্রশ্নের উত্তরের পরেই কেউ একজন রং লিখে সবার কাছে মেসেজ দিচ্ছিল। লেস্ট্রেট বুঝতে পারছিল এই মেসেজগুলো শার্লক হোমস পাঠাচ্ছে, তাই সে কোনো রকমে কনফারেন্স শেষ করেই বেরিয়ে যায়। সিন শিফট হয়ে ডাক্তার ওয়াটসনকে দেখা যায়। সে একটা পার্কে লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তখন তার পুরনো এক বন্ধু মাইক পেছন থেকে ডাক দেয়। ওয়াটসন সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে চাকরিরত ছিল। তার পোস্টিং ছিল আফগানিস্তানের যুদ্ধে। সেখানে সে এমন সব ঘটনার সম্মুখীন হয়েছিল যার ফলে সে মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে পড়েছে। সে যুদ্ধে আহত হওয়ার পরে চাকরি থেকে রিজাইন দেয়, আর এখন সে নিজের মানসিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তো যাই হোক, ওয়াটসন মাইককে জানায় সে একজন ফ্ল্যাটমেট বা রুমমেট খুঁজছে। এটা শুনে মাইক তাকে শার্লক হোমসের কাছে নিয়ে যায়, কারণ শার্লকেরও একজন রুমমেটের প্রয়োজন ছিল। শার্লক ওয়াটসনকে প্রথম দেখাতেই জিজ্ঞেস করে আফগানিস্তান নাকি ইরাক। প্রশ্নটা শুনে ওয়াটসন বেশ চমকে যায়। বিস্ময় কাটিয়ে ওয়াটসন বলে রুমমেট হওয়ার জন্য তাদের আগে একে অপরকে জানা উচিত। তখন শার্লক ফটফট করে বলতে শুরু করে, তুমি একজন আর্মি ডাক্তার, তোমার আফগানিস্তানে পোস্টিং ছিল, তোমার একজন ভাই আছে যার তোমার সাহায্য প্রয়োজন, কিন্তু তাকে তুমি তেমন একটা পছন্দ করো না, কারণ সে নেশাপানি করে। রিসেন্টলি তোমার ভাইয়ের বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। শার্লকের কথা শুনে ওয়াটসন একেবারে চুপ মেরে যায়। এরপরে শার্লক নিজের পরিচয় দেয়, আমার নাম শার্লক হোমস, আমার অ্যাড্রেস হলো 221B বেকার স্ট্রিট। নিজের অ্যাড্রেস বলা শেষ করে শার্লক ওয়াটসনকে আর কথা বলার সুযোগ না দিয়ে তাকে বিকালে বাড়ি দেখার জন্য আসতে বলে চলে যায়। যাই হোক, বিকালে ওয়াটসন বাড়ি দেখতে যায় এবং বাড়িটা তার বেশ পছন্দ হয়। তারা কথা বলছিল, এ সময় সেখানে অফিসার লেস্ট্রেট চলে আসে। সে শার্লককে বলে আগের 3টা খুনের মতো সেম ভাবে আরেকটা খুন হয়েছে। এই কেসটা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই শার্লক যেন তাদেরকে এই কেসে হেল্প করে। শার্লক লেস্ট্রেটকে গাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে রেডি হয়ে নেয়। সে বের হবার সময় ওয়াটসনকেও সাথে নিতে চায়। সে যেহেতু আর্মির ডাক্তার ছিল, তাই সে লাশের ফরেন্সিকে কিছু হেল্প করতে পারবে। কৌতূহলবশত ওয়াটসনও রাজি হয়ে যায়। গাড়িতে যাবার সময়ে ওয়াটসন শার্লককে জিজ্ঞেস করে, আপনি আসলে কে? পুলিশ আপনাকে কেন হায়ার করছে? শার্লক উত্তর দেয়, আমি একজন কনসাল্টিং ডিটেকটিভ। শার্লক আরও বলে, আমি যখন তোমার ব্যাপারে বিভিন্ন তথ্য দিচ্ছিলাম তুমি খুব অবাক হয়ে যাচ্ছিলে। আসলে কিভাবে তোমার ব্যাপারে আমি এত কিছু জানলাম সেটাও বলছি শোনো। তোমার হেয়ার কাট দেখে বুঝলাম তুমি আর্মির চাকরি করো, কিন্তু তোমার কথার ধরন মিলিটারিদের চেয়ে আলাদা, তাই ধরে নিলাম তুমি আর্মিতে একজন ডাক্তার ছিলে। তোমার চেহারা রোদে পোড়া, কিন্তু হাতের কবজি পর্যন্ত একদম স্বাভাবিক, তাই বুঝে নিলাম তুমি কোনো যুদ্ধের ময়দানে ছিলে। আর এই মুহূর্তে এরকম জায়গা দুটো হতে পারে, হয় ইরাক না হয় আফগানিস্তান। আর তোমার ভাইয়ের ব্যাপারে ঠিক কিভাবে বুঝলাম? আসলে তোমার হাতের মোবাইলটা বেশ দামি ছিল, মোবাইলে অনেক দাগ দেখা যাচ্ছিল। এই দাগ তখনই হয় যখন সেটা কয়েন বা চাবির সাথে একই পকেটে রাখা হয়। তুমি একজন সচেতন মানুষ, তাই তুমি এই কাজ করবে না। অর্থাৎ ফোনটা তোমার নিজের কেনা না, এটা গিফট পাওয়া। ফোনের পেছনে লেখা ছিল হ্যারি ওয়াটসন ফ্রম ক্লারা, তাই ধরে নিলাম হ্যারি তোমার ভাই আর ক্লারা তার স্ত্রী। হ্যারির স্ত্রী হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই সে ওয়াইফের স্মৃতি নিজের কাছে রাখতে চায় না, আর এই জন্যই সে তোমাকে ফোনটা দিয়ে দিয়েছে। এছাড়া মোবাইলের চার্জিং পোর্টে অনেক দাগ ছিল। এটা এই জন্যই হয় যখন কেউ ঠিকঠাকভাবে চার্জিং পোর্ট ঢোকাতে পারে না, আর কেউ যখন মাতাল হয়ে থাকে তখনই সাধারণত ফোনের চার্জিং পোর্ট ঠিকমতো ঢোকানো যায় না।
তাই ধরে নিলাম তোমার ভাই নেশাপানি করে। শার্লকের বর্ণনা শুনে ওয়াটসন খুব অবাক হয়ে যায় এবং তার খুব প্রশংসাও করে। তবে সে জানায় শার্লকের একটু ভুল হয়েছে। হ্যারিয়ের ফুল ফর্ম হলো হ্যারিয়েট, আর হ্যারিয়েট হলো তার বোন। এটা ছাড়া শার্লকের বাকি সব অবজারভেশনই ঠিক ছিল। যাই হোক, তারা একটু পরেই মার্ডার স্পটে পৌঁছে যায়। সেখানে জেনিফার নামের এক মহিলার লাশ পড়েছিল। মহিলাটির ড্রেস, জুতা, নেল পলিশ সবই পিঙ্ক কালারের ছিল। শার্লক মেয়েটিকে তদন্ত করে দেখে মেয়েটির ড্রেস ভেজা, এমনকি তার কোটের কলারের ভেতরটাও ভেজা, অথচ তার ছাতাটা শুকনো। অর্থাৎ মেয়েটি এমন জায়গা থেকে এসেছিল যেখানে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও চলছিল, তাই হয়তো সে ছাতা খোলার সুযোগ পায়নি। শার্লক ম্যাপ এবং আবহাওয়া চেক করে দেখে মেয়েটি কার্ডিফ থেকে লন্ডনে এসেছিল, কারণ ওই রুটেই এরকম আবহাওয়া বিরাজ করছে। শার্লক আরও খতিয়ে দেখে মহিলার শরীরের সব গহনা পরিষ্কার থাকলেও তার বিয়ের আংটিটা নোংরা। শার্লক আংটিটা খুলে দেখে আংটির ভেতরের দিকটা পরিষ্কার, তার মানে মেয়েটি প্রায় আংটিটা খুলে ফেলত। আংটির প্রতি তার কোনো মায়া ছিল না, আর এটার একটাই মানে দাঁড়ায় এই মহিলাটি বিবাহিত জীবনে সুখী ছিল না। মহিলাটি মরার আগে তার নখ দিয়ে মেঝেতে একটা শব্দ লেখার চেষ্টা করেছিল। সেখানে র্যাচে লেখা ছিল, জার্মান ভাষায় যার অর্থ দাঁড়ায় প্রতিশোধ। কিন্তু শার্লক ধারণা করে মহিলাটি র্যাচেল লিখতে গিয়েছিল, কিন্তু সে এল লেখার আগেই মারা গিয়েছে। তাই শার্লক পুলিশকে নির্দেশ দেয় এই মহিলার সাথে র্যাচেল নামের যার যোগাযোগ আছে তাকে যেন তারা খুঁজে বের করে। এছাড়াও শার্লক ধারণা করে মহিলার কাছে একটা ব্যাগও ছিল, আর মহিলা যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে তাই তার ব্যাগের রঙও পিঙ্ক হবে। কিন্তু ব্যাগটা তো এখানে ছিল না, তাই শার্লক নিজে ব্যাগ খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ পরে ইনভেস্টিগেশন শেষ করে ওয়াটসনও বাড়ি ফিরছিল। তখন একটা ল্যান্ডলাইন ফোন বেজে ওঠে। ওয়াটসন ফোনটা রিসিভ করলে কেউ তাকে একটা গাড়িতে উঠে বসতে বলে। ওয়াটসন গাড়িতে উঠলে তাকে একটা লোকের কাছে নিয়ে যাওয়া হয়। লোকটা ওয়াটসনের সাথে একটা ডিল করার চেষ্টা করে। সে ওয়াটসনকে অফার করে শার্লক কখন কি করে, কখন কোথায় যায়, সব তথ্য সে যেন লোকটাকে জানিয়ে দেয়। বিনিময়ে লোকটা ওয়াটসনকে অনেক টাকা দিতে চায়, কিন্তু ওয়াটসন লোকটার অফার রিজেক্ট করে দিয়ে চলে আসে। বাড়ি ফিরে ওয়াটসন দেখে শার্লক জেনিফারের মিসিং লাগেজটা কোথাও থেকে উদ্ধার করে এনেছে। তবে লাগেজ পেলেও জেনিফারের ফোনটা মিসিং ছিল। শার্লক সন্দেহ করে খুনি নিশ্চয়ই জেনিফারের ফোনটা নিয়ে গিয়েছে। তাই শার্লক একটা ট্রিক্স খেলে। সে ওয়াটসনকে দিয়ে জেনিফারের ফোন নাম্বারে একটা মেসেজ পাঠায়। মেসেজটা হলো এরকম, লরিস্ট গার্ডেনে কি ঘটেছিল, আমি মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তুমি 22 নম্বর নর্দারল্যান্ডে চলে আসো। শার্লক এই মেসেজটা পাঠায় যাতে খুনি মেসেজ দেখে ঘাবড়ে যায়, আর শেষ পর্যন্ত ঠিক সেটাই ঘটে। একটু পরে জেনিফারের ফোন নাম্বার থেকে ওয়াটসনের নম্বরে ফোন আসে। তখনই শার্লক ওয়াটসনকে নিয়ে 22 নম্বর নর্দারল্যান্ড অ্যাড্রেসে চলে যায় এবং একটা ক্যাফেতে গিয়ে বসে। কিছুক্ষণ সময় কাটানোর পরে শার্লক খেয়াল করে একটা ট্যাক্সি অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে আছে, এমনকি কোনো যাত্রীও সেটাতে উঠানামা করছে না। তাই শার্লক চেকিং এর জন্য বের হয়, সাথে ওয়াটসনও বেরিয়ে আসে। কিন্তু তখনই ট্যাক্সিটা স্টার্ট করে চলে যেতে থাকে। তাই শার্লক আর ওয়াটসন ট্যাক্সিটার পেছনে দৌড়াতে শুরু করে। রাস্তা, ফ্লাইওভার আর মানুষের বাড়ির এক ছাদ থেকে আরেক ছাদ লাফিয়ে দৌড়ে এক পর্যায়ে তারা দুজনে ট্যাক্সিটাকে ধরে ফেলে। কিন্তু দেখা যায় ট্যাক্সিতে কোনো খুনি নেই, জাস্ট একজন সাধারণ লোক প্যাসেঞ্জার সিটে বসে আছে। তাই তারা বাড়িতে ফিরে আসে। ওয়াটসন হতাশ হয়ে বলে তারা খুনিকে মিস করে গেল। তখন শার্লক হেসে বলে খুনি মিস হয়ে গেলেও তাদের আরেকটা বড়সড় লাভ হয়ে গিয়েছে। এ সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠলে ওয়াটসন দরজা খুলে দেখে ক্যাফের ওয়েটার ওয়াটসনের ওয়াকিং স্টিকটা ফিরিয়ে দিতে এসেছে। ওয়াটসন আসলে অতি উত্তেজনায় তার ওয়াকিং স্টিক ক্যাফেতেই ফেলে এসেছিল। কিন্তু যে মানুষটা স্টিক ছাড়া হাঁটতেই পারে না, সে এতখানি পথ কিভাবে দৌড়ে গেল এটা ভেবেই ওয়াটসন অবাক হয়ে যায়। সেই সাথে সে বুঝতে পারে শার্লক ইচ্ছে করে তাকে দৌড় করিয়েছে যাতে সে বুঝতে পারে তার পায়ে কোনো সমস্যা নেই, বরং সে আফগানিস্তানে হওয়া ইনজুরির কারণে মানসিকভাবে মনে করত তার পায়ে সমস্যা, তাই সে ঠিকমতো হাঁটতে পারত না। আর শার্লকের বদৌলতে অবশেষে তার একটা বড় সমস্যা দূর হয়ে গেল। যাই হোক, বাড়ির ভেতরে ঢুকে তারা দেখে সেখানে আগে থেকেই পুলিশ এসে শার্লকের জিনিসপত্র সার্চ করছে। শার্লক পুলিশের কনসালটেন্ট হলেও সে যেহেতু পুলিশের লোক না, তাই পুলিশ তাকে পুরোপুরি বিশ্বাস করত না। শার্লক জেনিফারের লাগেজ উদ্ধার করার পরেও পুলিশকে জানায়নি, তাই এটা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এ সময় শার্লকের বাড়িওয়ালি এসে শার্লককে বলে নিচে একজন ট্যাক্সি ড্রাইভার এসে তাকে খুঁজছে। কিন্তু শার্লক বাড়িওয়ালিকে তেমন গুরুত্ব না দিয়ে পুলিশের সাথে তর্কেই মেতে থাকে। যাই হোক, পুলিশ অফিসার লেস্ট্রেট জানায় তারা র্যাচেলের খোঁজ পেয়েছে। র্যাচেল হলো জেনিফারের মেয়ে, কিন্তু সে তো 14 বছর আগেই মারা গিয়েছে। এটা শুনে শার্লক ভাবতে বসে তাহলে জেনিফার মৃত্যুর পূর্বে র্যাচেল শব্দটা লেখার চেষ্টা কেন করলো। কিছুক্ষণ ভাবার পরে তার মনে হয় র্যাচেল আসলে কোনো নাম না, বরং এটা একটা পাসওয়ার্ড। জেনিফারের লাগেজে তার ইমেল অ্যাড্রেস লেখা ছিল। সেটা দেখে শার্লক ধারণা করে জেনিফারের ফোনে এই ইমেলটা লগ ইন করা আছে।
সেই ইমেইলের পাসওয়ার্ড নিশ্চয়ই র্যাচেল। আর জেনিফার হয়তো ইচ্ছে করেই তার ফোনটা খুনির গাড়িতে ফেলে এসেছিল যাতে পুলিশ খুনিকে ট্র্যাক করে ধরতে পারে। শার্লক তখন তার এই যুক্তিটা প্রমাণ করার জন্য কম্পিউটারে জেনিফারের ইমেইল আর পাসওয়ার্ড ইউজ করে তার ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। আর আশ্চর্যজনকভাবে দেখা যায় জেনিফারের ফোনের লোকেশন শার্লকের বাড়িতেই দেখাচ্ছে। এটা দেখে শার্লক প্রথমে অবাক হলেও তার হঠাৎ মনে পড়ে একটু আগে তার বাড়িওয়ালি তাকে কোনো ট্যাক্সি ড্রাইভারের কথা বলে গিয়েছে যে কিনা শার্লককে খুঁজছে। শার্লক ক্যালকুলেশন করে বুঝে যায় খুনি হয়তো নিচে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ড্রাইভার নিজেই। তো এরই মধ্যে আবার শার্লকের হাতে থাকা ফোনে মেসেজ আসে, আমার সাথে আসো। মেসেজ দেখে শার্লক নিশ্চিত হয়ে যায় এই ট্যাক্সি ড্রাইভারই আসল খুনি। তবে শার্লক কাউকে কিছু না বলে বাইরে চলে যায়। বাইরে এসে দেখে ট্যাক্সির সামনে একজন ড্রাইভার দাঁড়িয়ে আছে। শার্লক ড্রাইভারকে দেখেই চিনে ফেলে। সে আর ওয়াটসন তখন যে ট্যাক্সিকে ধাওয়া করেছিল এই লোকটা সেই ট্যাক্সিটারই ড্রাইভার ছিল। কিন্তু শার্লক সেবার তাকে সন্দেহ না করে ট্যাক্সিতে যে প্যাসেঞ্জার বসেছিল তাকে সন্দেহ করেছিল। এই জন্যই সে তখন খুনিকে ডিটেক্ট করতে পারেনি। যাই হোক, খুনি শার্লকের কাছে খুনের কথা স্বীকার করে এবং সে কিভাবে খুন করেছে সেটা জানার জন্য শার্লককে ট্যাক্সিতে উঠে বসতে বলে। শার্লক তার কথা মতো ট্যাক্সিতে উঠে বসে। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে খুনি শার্লককে একটা কলেজের ফাঁকা লাইব্রেরিতে নিয়ে যায়। তারপরে খুনি দুটো শিশি বের করে। শিশি দুটোর ভেতরে দুটো ক্যাপসুল ছিল। খুনি শার্লককে চয়েস দিয়ে বলে এটার একটা ক্যাপসুলে বিষ আছে, অন্যটাতে বিষ নেই। সে যে কোনো একটা ক্যাপসুল শার্লককে চয়েস করতে বলে। তার চয়েস করা ক্যাপসুলই নির্ধারণ করবে শার্লক বেঁচে থাকবে না মরে যাবে। মূলত খুনি বাকি ভিকটিমদের সাথেও সেম গেমটা খেলেছিল। যাই হোক, শার্লক খুনির সাথে এই গেমটা খেলতে রাজি হয়। তবে ক্যাপসুল চুজ করার আগে শার্লক খুনির ব্যাপারে কিছু প্রেডিকশন করে। যেমন গাড়িতে আসার সময়ে সে গাড়িতে খুনির দুটো বাচ্চার ফটো দেখেছে, কিন্তু ফটোতে খুনির স্ত্রী ছিল না। তার মানে খুনির সাথে স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এছাড়া ফটোটা বেশ পুরনো, তার মানে বাচ্চারা তাদের মায়ের সাথেই থাকে। এবার শার্লক খুনির পোশাকের কথা বলে। খুনির পোশাক অন্তত 3 বছরের পুরনো, অর্থাৎ খুনির কোনো ভবিষ্যৎ প্ল্যান নেই। এর মানে হলো খুনির কোনো মরণ ব্যাধি হয়েছে, আর সেই কারণে এন্টারটেনমেন্ট খুঁজতেই খুনি এই গেমের মাধ্যমে মানুষ হত্যা করে বেড়াচ্ছে। শার্লকের প্রেডিকশন শুনে খুনি তাকে বাহবা দেয়। তারপরে বলে শার্লকের সব কথাই সঠিক, তবে এই খুনগুলো সে এমনি করে না, বরং তার একজন স্পন্সর আছে। তাকে কেউ একজন এই গেম খেলার জন্য টাকা দেয়। এই গেমের মাধ্যমে সে যতজনকে মারতে পারবে তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা তার বাচ্চারা পাবে। তাই নিজের মৃত্যুর পূর্বে বাচ্চাদের জন্য কিছু সঞ্চয় রেখে যাবার জন্যই সে এই গেমটা খেলে। যাই হোক, কথাবার্তা শেষে এবার তারা খেলার জন্য প্রস্তুত হয়। শার্লক একটা ট্যাবলেট বেছে নিলে অন্যটা খুনি তুলে নেয়। এরপরে দুজনে যখনই ট্যাবলেটটা খেতে যাবে তখনই ওয়াটসন ফোন ট্র্যাক করে সেখানে চলে আসে এবং পরিস্থিতি বুঝে সরাসরি খুনিকে গুলি করে মেরে ফেলে। মরার আগে শার্লক খুনিকে তার স্পন্সরের নাম বলার জন্য প্রেসার দেয়। তখন খুনি মরিয়ার্টি নামটা বলে এবং মারা যায়। সেই সাথে এই কেসটাও সলভ হয়ে যায়। এই মরিয়ার্টি নামটা শেষ পর্যন্ত মনে রাখবেন, কারণ বিশাল এক রহস্য উন্মোচন হবে এই নামটার মাধ্যমে। তো কেস সলভ করে পুলিশ সামলে শার্লক ওয়াটসনকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন সেই লোকটা তাদের সামনে চলে আসে যে ওয়াটসনকে শার্লকের উপরে নজর রাখার জন্য টাকা দিতে চেয়েছিল। ওয়াটসন জানতে পারে এই লোকটা শার্লকের বড় ভাই মাইক্রফট হোমস। মাইক্রফট ব্রিটিশ সরকারের সিক্রেট সার্ভিসে চাকরি করে। এটা জেনে ওয়াটসন বেশ অবাক হয়। শার্লক আর মাইক্রফটের মধ্যে কিছুটা নীতিগত ঝামেলা ছিল, তাই দুজনের স্বাভাবিক সৌজন্যতা দেখানোর পরে শার্লক ওয়াটসনকে নিয়ে চলে আসে। মাইক্রফট তখন তার সেক্রেটারিকে বলে শার্লক আর ওয়াটসন দুজনের উপরেই নজর রাখতে। আর এখানেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। সেকেন্ড এপিসোডে দেখা যায় শার্লক একটা নতুন কেস পায়। কেসের ব্যাপারে কথা বলতে শার্লক ওয়াটসনকে নিয়ে একটা ব্যাংকে যায়। ব্যাংকের রানিং চেয়ারম্যান সেবাস্তিয়ান শার্লককে জানায় এই ব্যাংকে তাদের প্রাক্তন চেয়ারম্যান স্যারের অফিসটাকে মেমোরিয়াল হিসেবে রাখা হয়েছে। তো সেই অফিসে গতরাতে চোর ঢুকেছিল। অদ্ভুত ব্যাপার হলো চোর কিছুই চুরি করেনি, শুধুমাত্র দেয়ালে একটা অদ্ভুত চিহ্ন এঁকে রেখেছে আর চেয়ারম্যানের ছবির চোখ দুটো রং দিয়ে ঢেকে দিয়েছে। শার্লক সিসিটিভি ফুটেজ চেক করে দেখে চোর এই কাজটা মাত্র 1 মিনিটে করেছে, কারণ সিসিটিভির 1 মিনিটের ফুটেজ এখানে নেই। মানে 1 মিনিটের জন্য সিসি ক্যামেরা অফ রাখা হয়েছিল। সেবাস্তিয়ান এই ব্যাপারটা তদন্ত করার জন্য শার্লককে একটা অ্যাডভান্স চেক দেয়। শার্লক চেকটা না নিয়ে চলে গেলেও ওয়াটসন সেটা নিয়ে নেয়। যাই হোক, শার্লক তদন্ত শুরু করে। সে দেয়ালের লেখাটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে এই লেখা বরাবর একটা নামের ট্যাগ পাওয়া যাচ্ছে, সেটা হলো ভ্যানকুন। শার্লক ধারণা করে চোর হয়তো ভ্যানকুনের জন্য কোনো মেসেজ রেখে গিয়েছে। তাই ব্যাপারটা শিওর হওয়ার জন্য সে ওয়াটসনকে নিয়ে ভ্যানকুনের বাড়িতে যায়। কিন্তু ভ্যানকুনের দরজায় কলিং বেল বাজালেও কেউ দরজা খুলছিল না। দরজাটাও ভেতর থেকে লক ছিল। শার্লক তাই ভ্যানকুনের উপরের ফ্ল্যাটের বারান্দা দিয়ে ভ্যানকুনের ফ্ল্যাটে ঢোকে। তারপরে সে ভ্যানকুনের বেডরুমে তাকে মৃত অবস্থায় পায়।
ডেড বডির মাথার ডান পাশে গুলির চিহ্ন ছিল, আর পাশেই একটা গান পড়েছিল। এছাড়া ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল, আবার ভেতরেও ভ্যানকুন ছাড়া আর কেউ ছিল না। তাই পুলিশ ধারণা করে ভ্যানকুন সুইসাইড করে মারা গিয়েছে। কিন্তু শার্লক কনফিডেন্সের সাথে বলে তাকে মার্ডার করা হয়েছে। শার্লক লজিক দেখায় এই ঘরের সমস্ত জিনিস বাম দিকে রাখা হয়েছে, তার মানে ভ্যানকুন একজন বাম হাতি। অথচ তার মাথার ডান দিকে গুলি করা হয়েছে, কিন্তু গানটা বাম দিকেই রাখা আছে। তাই নিশ্চিতভাবে বলা যায় কেউ ভ্যানকুনকে হত্যা করে এটা সুইসাইড বলে সাজানোর চেষ্টা করেছে। যাই হোক, পরের দিন ওয়াটসনকে দেখা যায় সে একটা অফিসে চাকরির জন্য সিভি নিয়ে গিয়েছিল। কারণ তার টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছিল, তাই তার একটা চাকরির প্রয়োজন ছিল। ওয়াটসনের কোয়ালিফিকেশন দেখে অফিসের বস তাকে সহজেই চাকরিটা দিয়ে দেয়। এরপরে ওয়াটসন বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই শার্লক তাকে একটা নিউজ দেখায়, একজন জার্নালিস্টকে গতরাতে গুলি করে খুন করা হয়েছে। শার্লক বলে ভ্যানকুন আর এই জার্নালিস্টকে খুনের প্যাটার্ন একদম একই রকম, তার মানে ভ্যানকুনের খুনি এই জার্নালিস্টকেও খুন করেছে। তাই শার্লক ইনভেস্টিগেশনের জন্য এবার সেই জার্নালিস্টের বাড়িতে যায়। সেখানে গিয়ে পুরো বাড়ি খেয়াল করে শার্লক বুঝতে পারে খুনি কোনো বাড়ির দরজা দিয়ে ঢুকছে না, বরং সে দড়ির সাহায্যে দেয়াল বেয়ে জানালা দিয়ে বাড়িগুলোর ভেতরে ঢুকছে। তার মানে খুনি বেশ স্কিলফুল। শার্লক জার্নালিস্টের বাড়িতে একটা বই পায়। বইটা গতকালকেই ইস্যু করা হয়েছে, তাই বইটা যেই লাইব্রেরি থেকে নেওয়া হয়েছে, শার্লক এবার ওয়াটসনকে নিয়ে সেখানে চলে যায়। সেখানে খোঁজাখুঁজির পরে তারা একটা সেলফের পেছনে সেম চিহ্ন দেখতে পায়, যেটা খুনি ব্যাংকে চেয়ারম্যানের অফিস রুমের দেয়ালে এঁকে রেখেছিল। শার্লক ধারণা করে এই চিহ্নের নিশ্চয়ই কোনো মিনিং আছে। গতকাল জার্নালিস্ট যখন বই নিতে আসে, তখন হয়তো সে এই চিহ্নটা দেখে ভয়ে বাড়িতে পালিয়ে গিয়েছিল, আর বাড়িতে আগে থেকেই খুনি বসেছিল এবং তখনই খুনি লোকটাকে খুন করে ফেলে। যাই হোক, বিস্তারিত ইনভেস্টিগেশনের জন্য শার্লক ওয়াটসনকে থানায় পাঠায় জার্নালিস্টের ডায়েরি বা এই টাইপের কিছু পাওয়া যায় কিনা খোঁজ নিতে। আর শার্লক নিজে ভ্যানকুনের পিয়ের কাছে যায় ভ্যানকুনের রিসেন্ট অ্যাক্টিভিটিগুলোর ব্যাপারে জানার জন্য। শার্লক ভ্যানকুনের ডেস্কে বেশ কিছু টিকিট এবং ভ্রমণ ডিটেলস পায়, যার থেকে জানতে পারে ভ্যানকুন রিসেন্টলি চায়না থেকে ঘুরে এসেছে। সে চায়না থেকে আসার পরে একটা প্যাকেজ ডেলিভারি দিতে কোনো একটা জায়গায় গিয়েছিল, আর এই প্যাকেজটা সে মৃত্যুর দিনই ডেলিভারি দিয়েছিল। শার্লক তখনই সেই জায়গায় চলে যায় যেখানে ভ্যানকুন গিয়েছিল। সেখানে গিয়ে শার্লকের ওয়াটসনের সাথে দেখা হয়ে যায়। ওয়াটসন থানা থেকে জার্নালিস্টের একটা ডায়েরি পেয়েছে। সেই ডায়েরিতেও একই জায়গার কথা উল্লেখ আছে যে সে এখানে এসেছিল। ডায়েরিতে লাকি ক্যাট নামের একটা চাইনিজ অ্যান্টিক শপের নাম উল্লেখ ছিল। তাই দুজনে তারা সেই শপে ঢুকে পড়ে। সেখানে বিভিন্ন অ্যান্টিক পিসের পিছনে তারা সেম ধরনের চিহ্ন দেখতে পায়, যেরকমটা ব্যাংকে আর লাইব্রেরির দেয়ালে দেখা গিয়েছিল। এটা দেখার পরে তারা বুঝতে পারে এই চিহ্নটা আসলে একটা প্রাচীন চাইনিজ নাম্বার সিস্টেম, যেটাকে হ্যাংজু বলা হয়। শার্লক তখন মুহূর্তেই লাইব্রেরি আর ব্যাংকের চিহ্নটার মিনিং বের করে ফেলে। ওখানে দুটো নাম্বার লেখা ছিল, একটা হলো 1, অন্যটা হলো 15। তো দুজনে লাকি ক্যাট শপের অপোজিটে একটা ক্যাফেতে বসে ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করতে বসে যায়। ভিকটিমরা দুজনেই রিসেন্টলি চীনে গিয়েছিল, সেখান থেকে ফেরার পরেই তারা এখানে এসেছিল, আর দুজনেই লাকি ক্যাটে কোনো পার্সেল ডেলিভারি দিতে এসেছিল। তার মানে এরা দুজনেই ছিল স্মাগলার। এরা চীন থেকে দামি অ্যান্টিক স্মাগলিং করে এনে এখানে বিক্রি করত। হয়তো তারা এবার এমন কিছু এনেছিল যার মূল্য অনেক বেশি, অথবা এটা এমন কোনো ব্যক্তির যে এই জিনিসটা হারাতে চায় না, তাই হয়তো প্রতিশোধ নিতে ওদের খুন করে ফেলেছে। কথাগুলো বলতে বলতে শার্লকের নজর লাকি ক্যাটের পাশে একটা বাড়ির সামনে যায়। বাড়ির দরজার সামনে এক রিম পেপারের বক্স পড়েছিল। শার্লক পেপারে হাত দিয়ে দেখে সেগুলো ভেজা ছিল, অথচ এখানে বৃষ্টি হয়েছে আরো কয়েকদিন আগে। তার মানে এই বাড়ির লোক নিশ্চয়ই বাড়িতে নেই, তাই পেপারগুলো কয়েকদিন ধরে এখানে পড়ে আছে। শার্লক কলিং বেল বাজালে কেউ দরজা না খুললে সে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার পরে শার্লক বুঝতে পারে এখানে তার আগেও আরো কেউ এসেছে এবং সে এখনো এখানেই আছে। শার্লক সাথে সাথে সতর্ক হয়ে যায়, কিন্তু তবুও কেউ তাকে পেছন থেকে অ্যাটাক করে গলা পেঁচিয়ে ধরে। তারপরে শার্লককে কাবু করে রেখে পালিয়ে যায়। আততায়ী পালিয়ে গেলেও শার্লক সেখানে একটা চিঠি খুঁজে পায় এবং এর থেকে জানতে পারে এই বাড়িটা সুলিন নামের কারো। সে ন্যাশনাল অ্যান্টিকুইটিস মিউজিয়ামে কাজ করে, আর এই চিঠিটা সেই মিউজিয়ামেরই কোনো কলিগ রেখে গিয়েছিল। শার্লক ওয়াটসনকে নিয়ে তখনই সেই মিউজিয়ামে চলে যায়। মিউজিয়ামে গিয়ে তারা জানতে পারে সুলিন 3 দিন আগে হঠাৎ চাকরি থেকে রিজাইন দিয়ে চলে গিয়েছে। এছাড়াও তারা সেখানে একটা মূর্তির উপরেও সেম চিহ্ন দেখতে পায়। এতে শার্লক বুঝতে পারে সুলিনেরও জীবনের রিস্ক রয়েছে, তাই তাকে দ্রুত খুঁজে বের করতে হবে। তো বাইরে বের হয়ে শার্লক তার এক পেইন্টার বন্ধুর মাধ্যমে সেই রঙের সন্ধান পায় যেগুলো ব্যাংক, লাইব্রেরি এবং মূর্তিতে ইউজ করা হয়েছে। তারা পুরো এলাকাটা ভালোভাবে খুঁজতে শুরু করে। রেললাইনের ধারে শার্লক একটা ব্যবহৃত রঙের ক্যান খুঁজে পায়, যেটা মাত্রই ইউজ করা হয়েছে।
একই সময়ে ওয়াটসনও একটা দেয়ালের সামনে গিয়ে উপস্থিত হয়, যেখানে খুনি তাদের জন্য একটা মেসেজ রেখে গিয়েছে। ওয়াটসন দ্রুত শার্লককে মেসেজটার ফটো তুলে এনে দেখায়। শার্লক মেসেজের নম্বরগুলো বের করতে পারে ঠিকই, কিন্তু সেগুলোর মিনিং বের করতে পারে না। তার ধারণা এটা একটা কোড, যেটা শুধুমাত্র শুলিনই ক্র্যাক করতে পারবে। তাই শুলিনের ব্যাপারে খোঁজ নিতে সে আবারও পরের দিন সেই মিউজিয়ামে যায়। সেখানে গিয়ে জানতে পারে শুলিন রিজাইনের আগে অ্যান্টিক টিপট নিয়ে কাজ করছিল। শার্লক সেই টিপটগুলো দেখে বেশ অবাক হয়। সেই টিপটগুলো গতকালও দেখেছিল। এখানে শুধুমাত্র একটা টিপট চকচক করছিল, কিন্তু আজ দুটা টিপট চকচক করছে। এটা দেখে শার্লক বুঝে যায় শুলিন এই মিউজিয়ামেই কোথাও একটা লুকিয়ে আছে। তাই সে রাতেই এই মিউজিয়ামে লুকিয়ে শুলিনের জন্য অপেক্ষা করছিল। রাত গভীর হলে দেখা যায় সত্যিই শুলিন একটা গোপন চেম্বার থেকে বেরিয়ে আসছে এবং টিপট পরিষ্কার করছে। শার্লক তখন শুলিনের সামনে উপস্থিত হলে সে বেশ ঘাবড়ে যায়। শুলিন জানায় খুনি যে কোনো সময় তাকে মেরে ফেলবে, তাই সে ভয়ে এখানে লুকিয়ে আছে। পাশাপাশি শত বছরের পুরনো এই টিপটগুলো তাকে পরিষ্কার করে শেষ করতে হবে। তাই এখান থেকে সে কোথাও যেতে পারছে না এবং এই জন্যই এখানে লুকিয়ে কাজ করছে। যাই হোক, শুলিন শার্লককে তার পায়ের একটা লোগো দেখায়। এই লোগোটা টং গ্যাংয়ের। এটা চীনের প্রাচীন একটা সিন্ডিকেট এবং স্মাগলিং গ্যাং। শুলিন নিজেও এই গ্যাংয়ের সদস্য ছিল। এই গ্যাংয়ের প্রত্যেকের পায়েই এরকম লোগো থাকে। শুলিন যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যায়, তাই সে তার ভাইকে নিয়ে ব্ল্যাক লোটাস নামের একটা গ্যাংয়ে যোগ দেয়। তবে একটা পর্যায়ে শুলিন এই অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসে এবং লন্ডনে এসে মিউজিয়ামে কাজ শুরু করে। কিন্তু তার ভাই অপরাধ জগৎ ছাড়তে পারেনি। কয়েকদিন আগে সে শুলিনের কাছে এসেছিল এবং কোনো একটা মূল্যবান জিনিস খুঁজতে তার সাহায্য চেয়েছিল, কিন্তু শুলিন তাকে সাহায্য করবে না জানিয়ে দেয়। মূলত তার ভাই হলো ব্ল্যাক লোটাস গ্যাং থেকে পাঠানো একজন কিলার, যে কিনা ভ্যান কুন এবং জার্নালিস্টকে খুন করেছে। আর এবার সে হয়তো নিজের বোনকেও মেরে ফেলবে। যাই হোক, শার্লক তখন শুলিনকে কোডগুলো দেখিয়ে এটার মিনিং জিজ্ঞেস করলে শুলিন বলে এই কোডের ব্যাপারে সব স্মাগলাররাই জানে। এর মিনিং একটা বইতে পাওয়া যায়। তবে শুলিন বইটার নাম বলার আগেই সেখানে তার ভাই চলে আসে এবং মিউজিয়ামের লাইট অফ হয়ে যায়। শার্লক আর ওয়াটসন তাকে খুঁজতে দুদিকে ছড়িয়ে পড়ে, আর এই সুযোগে শুলিনের ভাই শুলিনকে খুন করে চলে যায়। তো পরের দিন শার্লক ফরেন্সিক রুমে যায়। তারপরে সে মৃত ভ্যান কুন এবং জার্নালিস্টের পায়ে চেক করে দেখে তাদের পায়েও একই লোগো আছে, যেই লোগো শুলিনের পায়েও ছিল। তাই সে নিশ্চিত হয়ে যায় এই দুজনও একই স্মাগলিং গ্রুপের সদস্য ছিল। শার্লক এই দুজনের বাড়িতে যত বই আছে সব বইগুলোই নিজের বাড়িতে নিয়ে আসায়, কারণ শুলিন মৃত্যুর আগে বলেছিল এই কোডের মিনিং কোন একটা বই থেকে পাওয়া যাবে, আর সব স্মাগলাররাই এই কোডের মিনিং জানে। সো শার্লক আর ওয়াটসন মিলে সবগুলো বই নাড়াচাড়া করতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই খুঁজে পায় না তারা। এরপর রাতে তারা একটা চাইনিজ সার্কাস দেখতে যায়। শার্লকের ধারণা এই সার্কাসটা চালায় ইন্টারন্যাশনাল স্মাগলার গ্যাংয়ের মেম্বাররা, তাই সে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য সেখানে যায়। তারা সাথে করে ওয়াটসনের অফিসের বসকেও নিয়ে যায়, যাতে কেউ সন্দেহ না করে তারা তদন্ত করতে গিয়েছে। তো সার্কাস শুরু হলে শার্লক ড্রেসিং রুমের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে রঙের একটা ক্যান খুঁজে পায়। আর তখনই তাকে একজন অ্যাটাক করে। হাতাহাতি করতে করতে তারা স্টেজেও চলে আসে, তাই স্মাগলাররা বেশি সুবিধা করতে পারে না। তারা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর আগে শার্লক একজনের জুতা খুলে দেয়, আর গ্যাংয়ের লোগোটা দেখে শিওর হয়ে যায় এরা আসলে স্মাগলার গ্যাং। যাই হোক, সার্কাস থেকে তারা তিনজনে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে শার্লক আবারও কোডগুলো ডিকোড করতে বসে যায়। তখন একটা পেপারে ওয়াটসনের বসের চোখ পড়ে। এটাতে একটা কোড ডিকোড করাই ছিল, মানে এই পেপারটাই গতকাল শার্লক শুলিনকে দেখিয়েছিল। আর শুলিন তখন একটা কোড ডিকোড করে ফেলেছিল, যেটা শার্লক এতক্ষণ খেয়ালই করেনি। যাই হোক, কোডটার মিনিং ছিল 9 মিল, অর্থাৎ 9 মিলিয়ন। আসলে পুরো শব্দটা লেখার আগেই সেখানে শুলিনের ভাই চলে এসেছিল, তাই শুলিন হয়তো পুরোটা লিখতে পারেনি। শার্লক এখানে ধারণা করে চুরি যাওয়া জিনিসটার মূল্য হয়তো 9 মিলিয়ন ছিল। শার্লক তাই আবারও মিউজিয়ামে যাওয়ার জন্য দ্রুত বের হয়, কেননা সেখানে হয়তো শুলিনের কাছে ডিকোড করার বইটা ছিল। তো পথে শার্লকের এক দম্পতির সাথে ধাক্কা লাগে। তাদের হাতেও একটা বই ছিল, যেটার নাম লন্ডন এজেড। শার্লকের মনে পড়ে সে এই সেম বই জার্নালিস্ট আর ভ্যান কুনের বাড়িতে দেখেছিল। শার্লক ওই দম্পতির কাছ থেকে বইটা কেড়ে নিয়ে দ্রুত 15 নম্বর পৃষ্ঠার প্রথম ওয়ার্ডটা বের করে, কারণ লাইব্রেরি, ব্যাংক আর মূর্তির উপরের চিহ্ন থেকে 1 এবং 15 সংখ্যা দুটো বেরিয়েছিল। যাই হোক, 15 পৃষ্ঠার 1 নম্বর শব্দটা ছিল ডেড ম্যান, অর্থাৎ খুনি এই শব্দটা দিয়ে ভ্যান কুন, জার্নালিস্ট এবং শুলিনকে মৃত্যুর হুমকি দিয়েছিল। এই জন্যই তারা তিনজনে এত ভয় পেয়ে গিয়েছিল। তো এই মিনিংটা বের করার পরে শার্লক বাকি সংখ্যাগুলোরও একইভাবে ডিকোড করতে শুরু করে, আর শেষ পর্যন্ত পাওয়া যায় 9 মিল ফর জেট পিন, ড্রাগন ডেন এবং ব্ল্যাক ট্রামওয়ে, যার মানে দাঁড়ায় চুরি যাওয়া 9 মিলিয়ন মূল্যের জেট ড্রাগন পিনটা যেন ট্রামওয়েতে পৌঁছে দেওয়া হয়। ডিকোড শেষ করে শার্লক দ্রুত বাড়ি ফিরে যায় সেটা ওয়াটসনকে দেখাতে।
কিন্তু দেখা যায় সে আসার আগেই ব্ল্যাক লোটাস গ্রুপের লোকেরা ওয়াটসন এবং তার বসকে তুলে নিয়ে গিয়েছে। মূলত তারা ওয়াটসনকেই শার্লক হোমস ভেবে উঠিয়ে নিয়ে গিয়েছিল, কারণ তার পকেটে শার্লকের ভিজিটিং কার্ড আর শার্লকের নামে ব্যাংক চেক ছিল। তো তাদের সামনে গ্যাং লিডার হাজির হয় এবং ওয়াটসনকে শার্লক ভেবে জেট প্রিন্টার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওয়াটসন তো এসবের কিছুই জানতো না। তাই গ্যাং লিডার তাদেরকে টর্চার করতে শুরু করে। তখনই একটা ম্যাপ দেখে ট্রামওয়ে খুঁজে শার্লক সেখানে চলে আসে। তাদের মধ্যে ফাইট শুরু হয়। একজন স্মাগলার আহত হয়, গ্যাং লিডার সহ বাকিরা পালিয়ে যায়। তো রহস্য তো এতক্ষণ উদ্ঘাটন হয়েই গেল, কিন্তু সেই জেট প্রিন্টটা কোথায় এটা জানার জন্য শার্লক পরের দিন আবারও ভ্যানকুনের পিয়ের কাছে যায়। শার্লক তাকে সন্দেহ করে বলে তার সাথে ভ্যানকুনের নিশ্চয়ই রিলেশন ছিল, কারণ সে যেই হ্যান্ডসপ ইউজ করে সেটা শার্লক ভ্যানকুনের বাথরুমেও দেখেছিল। তাই সে মনে করে এই পিয়ের ভ্যানকুনের বাড়িতে যাতায়াত আছে। তাই শার্লক আন্দাজে একটা ঢিল ছুড়ে, আর সত্যিই জানা যায় পিয়ের সাথে ভ্যানকুনের রিলেশন ছিল। যাই হোক, পিয়ে জানায় মৃত্যুর আগের সপ্তাহে ভ্যানকুনের সাথে তার ঝগড়া হয়েছিল, তাই ভ্যানকুন চায়না ট্যুরে চলে যায়। শার্লক তখন জিজ্ঞেস করে ফেরার পরে ভ্যানকুন তার জন্য সরি বলতে কোনো গিফট এনেছিল কিনা। তখন পিয়ে তার চুল থেকে একটা হেয়ার পিন খুলে শার্লককে দেয় যে এটাই ভ্যানকুন তার জন্য এনেছিল। শার্লক বলে, তুমি কি জানো এটার মূল্য কত? পিয়ে বলে, কতই আর হবে, হয়তো কোনো রাস্তার দোকান থেকে কিনে এনেছে। শার্লক একটু হেসে বলে এটার দাম 9 মিলিয়ন পাউন্ড। এটা শুনে পিয়ে পুরো শকড হয়ে যায়। যাই হোক, এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় সেই গ্যাং লিডার ভিডিও কনফারেন্সে কারোর সাথে কথা বলছিল। যদিও অপর ব্যক্তিটা হাইড হয়ে গিয়েছিল, তাই তার চেহারা দেখা যায় না। তো গ্যাং লিডার তাকে এখানকার ঘটনার ব্যাপারে জানায়, সেই সাথে প্রতিশ্রুতি দেয় সে ওনার আইডেন্টিটির ব্যাপারে কাউকেই জানাবে না। কিন্তু এরপরও ওই আননোন মানুষটা কোনো রিস্ক নেয় না। একটা লেজার লাইট গ্যাং লিডারের কপালে এসে পড়ে এবং স্নাইপার দিয়ে শুট করে তাকে মেরে ফেলা হয়। সেই সাথে এই কেসটাও এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 3 এর শুরুতে দেখা যায় হাতে ইন্টারেস্টিং কোনো কেস না থাকায় শার্লক খুব বোরিং সময় কাটাচ্ছিল। অকারণে সে বক বক করে যাচ্ছিল। শার্লকের বক বক ওয়াটসনের বিরক্ত লাগছিল, তাই সে রাতে তার অফিসের বস মিস সারার বাড়িতে ঘুমাতে চলে যায়। এর কিছুক্ষণ পরেই শার্লকের বাড়ির বাইরে একটা ব্লাস্ট হয় আর তার বাড়ির দেওয়াল উড়ে যায়। সকালে ওয়াটসন সারার বাড়িতে ঘুম থেকে উঠে টিভি চালু করে নিউজটা দেখেই দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে দেখে এত বড় ঘটনার পরেও শার্লক একদম স্বাভাবিকভাবে ভায়োলিন নিয়ে বসে আছে। সাথে শার্লকের ভাই মাইক্রফটও বসে আছে। মাইক্রফট মূলত শার্লকের কাছে একটা কেস নিয়ে এসেছে। একটা রেল লাইনের ধারে ওয়েস্টি নামের একজন সিভিল সার্ভেন্টের লাশ পাওয়া গিয়েছে। ওয়েস্টি মিসাইল ডিফেন্স প্রোগ্রাম নিয়ে কাজ করছিল, আর এই প্রোগ্রামের একটা কপি ওয়েস্টির পেন ড্রাইভে ছিল। তো ওয়েস্টির লাশ পাওয়া গেলেও সেই পেন ড্রাইভটা মিসিং, আর এটা যদি কোনো ভুলভাল কারো হাতে পড়ে যায় তাহলে দেশের জন্য তো বিরাট হুমকি হয়ে যাবে। এই জন্য মাইক্রফট সেটা উদ্ধারের জন্য শার্লকের কাছে এসেছিল, কিন্তু শার্লকের এই কেস নেওয়ার কোনো আগ্রহ ছিল না। তাই সে ভাইকে এটা সেটা অজুহাত দেখিয়ে কাটিয়ে দেয়। তবুও মাইক্রফট শার্লককে আরও একবার ভেবে দেখার কথা বলে বেরিয়ে যায়। মাইক্রফট বেরিয়ে যাওয়ার পরে শার্লকের কাছে পুলিশের ফোন আসে এবং তাকে থানায় ডাকা হয়। শার্লক ভেবেছিল তার বাড়ির সামনের বিস্ফোরণ গ্যাস লিকের জন্য হয়েছিল, কিন্তু সে থানায় গিয়ে জানতে পারে এটা কেউ ইচ্ছে করে ঘটিয়েছে, কারণ বোম্বার শার্লকের জন্য একটা পার্সেল রেখে গিয়েছে। শার্লক পার্সেলটা খুলে একটা পিঙ্ক কালারের ফোন পায়। এটা দেখতে এপিসোড 1-এর জেনিফারের ওই ফোনটার মতোই, তবে এটা নতুন এবং আলাদা একটা ফোন। যাই হোক, ফোনটা বের করেই সেটাতে একটা মেসেজ আসে এবং 5 বার পিপ পিপ শব্দ করে। তারপরে একটা ফটো দেখা যায়। এটা একটা বেসমেন্টের ফটো ছিল। ফটোটা দেখেই শার্লক বুঝে যায় এটা তার বাড়ির বেসমেন্ট। শার্লক তখন দ্রুত ওয়াটসন আর অফিসার লেস্ট্রেডকে নিয়ে বাড়িতে ফেরে। তারপরে তার বাড়িওয়ালির কাছ থেকে চাবি নিয়ে বেসমেন্টে গিয়ে একজোড়া জুতা দেখতে পায়। তখন শার্লকের নতুন মোবাইলটাতে একটা ফোন আসে। ফোনটা মূলত বোম্বার একজন ভিকটিমকে দিয়ে করিয়েছিল। বোম্বার একজন মহিলাকে গাড়ির ভেতর বোমের সাথে বেঁধে রেখেছিল। ভিকটিম শার্লককে বলে এটা তার জন্য একটা পাজল। সে যদি 12 ঘন্টার মধ্যে পাজলটা সলভ করতে না পারে তাহলে বোম্বার মহিলাটিকে বোম দিয়ে উড়িয়ে দেবে, আর এরপরেই ফোনটা কেটে যায়। তো শার্লক জুতাটা নিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে যায় এবং সেটা পর্যবেক্ষণ করতে শুরু করে। এ সময় ফরেন্সিক ডাক্তার মলি তার বয়ফ্রেন্ডের সাথে শার্লকের দেখা করাতে নিয়ে আসে। আসলে মলি অনেকদিন ধরে শার্লককে লাইন মারার চেষ্টা করছিল, কিন্তু শার্লক তাকে পাত্তা দিচ্ছিল না। তাই জিম নামের একজনকে মলি বয়ফ্রেন্ড বানিয়ে এনেছিল শার্লককে দেখানোর জন্য। কিন্তু জিমের হাবভাব দেখে শার্লক ফট করে বলে দেয় তোমার বয়ফ্রেন্ড একজন গে। এটা শুনে মলি লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। তবে এই জিম ক্যারেক্টারটা মনে রাখবেন, কারণ এই ক্যারেক্টারে বিশাল রহস্য লুকিয়ে আছে। যাই হোক, শার্লক জুতা জোড়া পর্যবেক্ষণ করে যে তথ্যগুলো পায় সেটা হলো এর মালিক এই জুতা জোড়া খুব পছন্দ করত। সে জুতাগুলো ঘষে ঘষে পরিষ্কার করত।
যেখানে রং উঠে গিয়েছিল সেখানে সাদা রং করা হয়েছে। এখন পর্যন্ত 3 বার জুতার ফিতা চেঞ্জ করা হয়েছে। সবথেকে বড় কথা, এই জুতা জোড়া 20 বছরের পুরনো, কারণ 1989 সালেই শুধুমাত্র লিমিটেড এডিশনে এই ধরনের জুতা মার্কেটে এসেছিল। এছাড়া জুতার ভেতরে আঙ্গুলের টিস্যু ট্রেস পাওয়া গিয়েছে, অর্থাৎ যে এই জুতা পরত তার একজিমা নামের চর্মরোগ ছিল। জুতার সাথে কিছু মাটিও পাওয়া গিয়েছে। এই মাটি বিশ্লেষণ করে জানা গিয়েছে এখানে 2টো জায়গার মাটি রয়েছে। নিচের স্তরের মাটিগুলো সাসেক্সের আর উপরের স্তরে লন্ডনের, অর্থাৎ সে 20 বছর আগে সাসেক্স থেকে লন্ডনে এসেছিল। এখন কথা হলো 20 বছর আগের জুতা এখনো সংগ্রহ করে কে রেখেছিল। ডিটেলসগুলো বলার সময়ে হঠাৎ শার্লকের কার্ল নামের একটা বাচ্চার কথা মনে পড়ে যায়। তখন 1989 সাল। কার্ল সুইমিং চ্যাম্পিয়নের জন্য এখানে এসেছিল। শার্লক নিজেও তখন ছোট ছিল। তো সেইবার কার্ল সুইমিংয়ের সময়ে পুলে ডুবে মারা গিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো তার সবকিছু ঠিক থাকলেও তার জুতা জোড়া মিসিং ছিল। তাই শার্লকের ধারণা এই জুতা জোড়া কার্লেরই। শার্লক শিওর হওয়ার জন্য পুরনো পেপার কাটিং ঘাটাঘাটি করে। তারপরে সে আবারও জুতা জোড়া ফরেন্সিক ল্যাবে টেস্ট করে এবং জানতে পারে কার্লকে বিষ দিয়ে খুন করা হয়েছিল। কার্লের পায়ে একজিমা রোগ ছিল, তাই পায়ে ক্রিম ইউজ করা লাগতো। তো খুনি সেই ক্রিমের মাঝে বিষ লাগিয়ে দেয়, ফলে সেই বিষ পায়ের ক্ষত থেকে রক্ত আর পেশিতে মিশে কার্লের পাকে অবশ করে দেয়। আর এই জন্যই সে সাঁতরাতে না পেরে ডুবে মারা গিয়েছিল। শার্লক জুতার ভেতরে সেই ক্রিমের কিছু এভিডেন্স পেয়েছিল, সেটা টেস্ট করেই সে বিষের ব্যাপারে জানতে পেরেছে। যাই হোক, শার্লকের হাতে এখনও 3 ঘন্টা সময় বাকি আছে। সে 3 ঘন্টা আগেই পাজলবা কেস সলভ করে বোম্বারকে কেসের ডিটেলস লিখে মেসেজ করে দেয়। ফলে কেসটা সলভ হয়। বোম্বার বোম দিয়ে বেঁধে রাখা মহিলার ঠিকানা দিয়ে দেয় এবং সেই মহিলাটা উদ্ধার পায়। তো প্রথম কেস সলভ করার পরে শার্লকের ফোনে আরেকটা মেসেজ আসে। এবার 4 বার পিপ পিপ শব্দ হয়। তার মানে শার্লককে আরো 4টি কেস সলভের টাস্ক দেওয়া হবে। এবার বোম্বার একজন ছেলেকে ভিকটিম বানায় এবং তাকে দিয়ে শার্লককে ফোন দিয়ে কেস সলভের জন্য 8 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। একটু পরেই তাদের কাছে একটা কেস চলে আসে। পুলিশ একটা গাড়ি উদ্ধার করে যেটাতে রক্ত লেগে আছে, কিন্তু কোনো লাশ সেখানে নেই। শার্লক গাড়ি চেক করে ভেতরে জানুস কার্স নামের একটা কার রেন্ট শপের অ্যাড্রেস পায়। এই গাড়িটা মূলত ইয়ান নামের একজন ভাড়া নিয়েছিল। সেখানে ইয়ানের স্ত্রীও উপস্থিত ছিল। শার্লক তার সাথে কথা বলার পরে একটু সন্দেহজনক লাগে, কারণ মহিলা ধরেই নিয়েছিল তার স্বামী আর বেঁচে নেই। সে বারবার বোঝানোর চেষ্টা করছিল তার স্বামী অনেক দিন ধরে ডিপ্রেশনে ছিল। তো যাই হোক, শার্লক সেই জানুস কার্স শপে যায় এবং ইয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু শপের মালিক ইওয়ার্ড তাকে না চেনার ভান করে। শার্লক তখন ইওয়ার্ডকে জিজ্ঞেস করে সে ছুটি কাটাতে কোথাও গিয়েছিল কিনা, কারণ তার চেহারায় রোদে পড়া দাগ দেখা যাচ্ছিল। ইওয়ার্ড বলে সে সানবাত নিয়েছিল, তাই এরকম দেখাচ্ছে। শার্লক এবার ইওয়ার্ডের কাছে একটা নোট দিয়ে ভাঙতি করে দিতে বলে, তাই ইওয়ার্ড তার মানিব্যাগ বের করে, আর এভাবে কৌশলে শার্লক তার মানিব্যাগের ভেতরে দেখে ফেলে। এরপরে শার্লক গাড়িতে পাওয়া রক্ত টেস্ট করে জানতে পারে এই রক্ত ইয়ানের ঠিকই, কিন্তু তা বেশ পুরনো। তার মানে ইয়ানের ফেক মৃত্যু দেখানোর জন্য গাড়িতে ইচ্ছে করে রক্ত লাগিয়ে রাখা হয়েছে। আসলে সে এখনো বেঁচেই আছে। ইয়ান এখন কলম্বিয়াতে গিয়ে লুকিয়ে বসে আছে, যাতে সে ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করে সেগুলো হাতিয়ে নিতে পারে। আর তাকে এই কাজে সাহায্য করেছে ওই শপের মালিক ইওয়ার্ড, কেননা শার্লক তার মানিব্যাগে কলম্বিয়ান নোট দেখেছে। এছাড়া তার চেহারায় রোদে পড়ার ছাপও রয়েছে। আবার তারই শপের গাড়িতে ইয়ানের রক্ত পাওয়া গিয়েছে, যেটা আবার অনেক পুরনো রক্ত। সবকিছু মিলিয়ে এটাই প্রমাণ হয় যে ইওয়ার্ড নিজেই ইয়ানকে কলম্বিয়াতে পৌঁছে দিয়ে এসেছে, যাতে ইন্স্যুরেন্সের টাকাটা তারা ভাগাভাগি করে নিতে পারে। শার্লক তাই দ্রুত সেই বোম্বারকে এই কেসের সমাধান মেসেজ করে পাঠিয়ে দেয়। আর আগেরবারের মতো এবারও শার্লক ভিকটিম ছেলেটাকে বাঁচিয়ে নেয়। যাই হোক, দ্বিতীয় কেসটা সলভ করে শার্লক ওয়াটসনকে নিয়ে একটা ক্যাফেতে বসেছিল। তখন তার কাছে তৃতীয় কেস চলে আসে। তাকে একটা ফটো পাঠানো হয়। ফটোটা কনি প্রিন্স নামের একজন টিভি উপস্থাপিকার, যে 2 দিন আগে মারা গিয়েছে। এবার বোম্বার একজন বৃদ্ধাকে ভিকটিম বানিয়ে শার্লকের কাছে ফোন দেয় এবং কনি প্রিন্সের হত্যার কেস সলভ করার জন্য 12 ঘন্টা সময় দেয়। শার্লক কেস পাওয়া মাত্রই সমাধানে লেগে পড়ে। সে প্রথমে কনির ডেড বডি পর্যবেক্ষণ করে এবং অনেকগুলো ইঞ্জেকশনের দাগ দেখতে পায়। এরপরে তার প্রোফাইল ঘাটাঘাটি শুরু করে এবং জানতে পারে কনি রিসেন্টলি তার ভাইকে নিজের শোতে নিয়ে এসেছিল, আর সেখানে সে ভাইয়ের প্রচুর বেইজ্জতি করেছিল। তো এই জন্য শার্লক কনির ভাইয়ের সাথে দেখা করে, কিন্তু তার ভাইয়ের মধ্যে কোনো রকমের শোক দেখা যাচ্ছিল না। তাছাড়া তার আচরণ এবং বাড়ির কাজের লোকের হাবভাবে শার্লক বুঝে যায় কনির ভাই বেইজ্জতির প্রতিশোধ নিতেই কনিকে খুন করিয়েছে, আর এই খুনটা সে তার কাজের লোক রাউলকে দিয়েই করিয়েছে। কনি নিজের স্কিন ঠিক রাখার জন্য ডেটক্স ইঞ্জেকশন নিত, আর রাউল সেই ইঞ্জেকশনের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ফলে ইঞ্জেকশন নেওয়ার ফলেই কনি মারা যায়। এমনকি তার শরীরেও বিষের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাই শার্লক দ্রুত এই কেসের সমাধানও বোম্বারকে লিখে পাঠিয়ে দেয়।
কেস সলভ করায় বোম্বার বৃদ্ধাকে ছেড়ে দিচ্ছিল, তাই নিজের লোকেশন জানানোর জন্য বৃদ্ধাকে দিয়ে সে শার্লককে ফোন দেওয়ায়। কিন্তু বৃদ্ধা শার্লককে বোম্বারের ব্যাপারে ডিটেলস দেওয়ার চেষ্টা করছিল, তাই বোম্বার বৃদ্ধাকে ব্লাস্ট করিয়ে মেরে ফেলে। বৃদ্ধার সামান্য মিস্টেকের কারণে সে সহ আরো 12 জন মানুষ এই বোম ব্লাস্টে মারা যায়। যাই হোক, এই কেসের ট্রমা কাটিয়ে উঠতেই শার্লকের কাছে চতুর্থ কেসটা চলে আসে। এবার তার কাছে একটা জায়গার ফটো পাঠানো হয়। শার্লক পুলিশ নিয়ে সেই জায়গায় চলে যায় এবং একটা লোকের লাশ পায়। শার্লক লাশটা পর্যবেক্ষণ করে বলে এটা কোনো সিকিউরিটি গার্ডের লাশ। সে লাশের পকেট থেকে একটা টিকিট পায়। এই ধরনের টিকিট সাধারণত কোনো মিউজিয়াম বা গ্যালারিতে ইউজ হয়। তাই শার্লক মিসিং রিপোর্ট চেক করে দেখে এবং জানতে পারে হিকম্যান আর্ট গ্যালারির অ্যালেক্স নামের একজন অ্যাটেন্ডেন্স নিখোঁজ আছে। আর এই গ্যালারিতে আজকে রাতে 30 মিলিয়ন মূল্যের একটা আর্ট পিকচার বিক্রি হতে চলেছে। শার্লকের ধারণা এই আর্ট পিকচারটা ফেক, আর এই কথাটা হয়তো অ্যালেক্স জানতো। এই জন্যই গ্যালারির মালিক তাকে খুন করিয়েছে। শার্লক তখন ওয়াটসনকে অ্যালেক্সের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে ওয়াটসন জানতে পারে অ্যালেক্সের আকাশ দেখার খুব শখ ছিল। তার বাড়িতে সে একটা দূরবীনও দেখতে পায়। এরপরে শার্লক, ওয়াটসন এবং লেস্ট্রেড গ্যালারিতে আসে এবং মালিককে বলে তাদের এই পেন্টিংটা ফেক। এ সময় শার্লকের ফোনে বোম্বারের কল আসে। শার্লক বোম্বারকেও বলে পেন্টিংটা ফেক, কিন্তু তবুও বোম্বার শার্লকের উত্তর গ্রহণ করছিল না। শার্লক বুঝতে পারে তার মানে তাকে প্রমাণ করতে হবে এই পেন্টিংটা কেন ফেক। তাই সে বোম্বারের কাছে প্রমাণ করার জন্য সময় চায়। তখন একটা বাচ্চা ছেলে 10, 9, 8 করে কাউন্টিং শুরু করে। তারা বুঝে যায় বোম্বার এবার একটা বাচ্চা ছেলেকে ভিকটিম বানিয়েছে। শার্লক তাই সময় নষ্ট না করে পেন্টিংটা ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে এবং 10 সেকেন্ডের ভেতরেই প্রমাণ করে দেয় এই পেন্টিংটা ফেক। সে একটা স্টারের দিকে আঙ্গুল দিয়ে দেখায় এখানে ভ্যান বুরেন সুপারনোভা কিভাবে আসলো। এই সুপারনোভাটা তো 1858 সালে আকাশে দেখা গিয়েছিল, অথচ এই পেন্টিংটা বানানো হয়েছিল 1640 সালে। তাই নিঃসন্দেহে এটা ফেক পেন্টিং। আর অবশেষে এটা ফেক প্রমাণ করতে পারায় বোম্বার বাচ্চা ছেলেটাকে মুক্ত করে দেয়। সেই সাথে চতুর্থ কেসটাও সমাধান হয়ে যায়। কেস সমাধানের পরে তারা গ্যালারির মালিককে জিজ্ঞেস করে সে এরকমটা কেন করলো। মালিক বলে সে এসবের কিছুই জানতো না, তাকে অন্য কেউ এই আইডিয়াটা দিয়েছিল। শার্লক জিজ্ঞেস করে কে তাকে আইডিয়া দিয়েছিল। তখন মালিক মরিয়ার্টির নাম বলে। নামটা শুনে শার্লক বেশ চমকে যায়, কারণ এপিসোড 1-এর সিরিয়াল কিলারও মৃত্যুর পূর্বে এই মরিয়ার্টির নামটা বলেছিল। কিন্তু আসলে কে এই মরিয়ার্টি, এই ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এই কেস সলভ হওয়ার পরে ওয়াটসন সেই রেল লাইনের কাছে যায় যেখানে ওয়েস্টির লাশ পাওয়া গিয়েছিল। শার্লক মাইক্রফটের কেসটা না নেওয়ায় ওয়াটসন এই কেসটা দেখছিল। তো সে রেল লাইন পর্যবেক্ষণ করছিল, তখন পেছনে শার্লকও চলে আসে। শার্লক এত ঝামেলার মধ্যে থাকার পরেও ওয়েস্টির খুনিকে ঠিকই ডিটেক্ট করে ফেলেছে। শার্লক ওয়াটসনকে নিয়ে জো নামের একজনের বাড়িতে যায় যে কিনা ওয়েস্টির বন্ধু ছিল। সেখানে তারা রক্তের দাগ দেখতে পায়। এরই মধ্যে জো বাড়ি ফিরে আসে এবং তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন জো স্বীকার করে সে একজন ড্রাগ ডিলার ছিল। ওয়েস্টি তার কাছে ড্রাগ নিত। তো মাতাল অবস্থায় ওয়েস্টি জোকে মিসাইল ডিফেন্স প্রোগ্রামের ব্যাপারে বলে ফেলেছিল। তাই জো তার কাছ থেকে সুযোগ বুঝে পেনড্রাইভটা চুরি করে নেয়। তো পরে ওয়েস্টি এই ব্যাপারটা জানার পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং জোয়ের ধাক্কা খেয়ে ওয়েস্টি সিঁড়ি দিয়ে পড়ে মারা যায়। এরপরে জো ওয়েস্টির লাশটা একটা ট্রেনের উপরে তুলে দেয়, আর এভাবেই লাশটা দূরে গিয়ে ঝাঁকি খেয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। শার্লক তখন জোয়ের কাছ থেকে সেই মূল্যবান পেনড্রাইভটা নিয়ে নেয়। বাড়ি ফিরে শার্লক ভাবতে থাকে বোম্বার তাকে এতগুলো ট্যাক্স কেন দিল। তখন সে রিয়েলাইজ করতে পারে মূলত এই মিসাইল প্ল্যানের পেনড্রাইভটা উদ্ধারের জন্য, যাতে শার্লক ইনভেস্টিগেশন করতে না পারে, এই জন্য এইসব কেস দিয়ে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছিল। শার্লক তাই তখনই বোম্বারকে মেসেজ দিয়ে বলে সে পেনড্রাইভটা উদ্ধার করে ফেলেছে, আর এটা নিতে চাইলে সে যেন মাঝরাতে পুলের পাশে আসে। শার্লক মাঝরাতে পুলের পাশে গিয়ে দেখে ভেতর থেকে ওয়াটসন বেরিয়ে আসছে, আর ওয়াটসনের শরীরে বোম বাঁধা আছে। অর্থাৎ বোম্বার এবার ওয়াটসনকে ভিকটিম বানিয়েছে। একটু পরে বোম্বারও আড়াল থেকে বেরিয়ে আসে এবং দেখা যায় এটা মূলত জিম নামের সেই ছেলেটা যাকে ফরেন্সিক ল্যাবে মলি বয়ফ্রেন্ড বানিয়ে এনেছিল, আর শার্লক তাকে গে ভেবেছিল। অথচ জীবনে প্রথমবার শার্লকের প্রেডিকশন ভুল প্রমাণিত হলো। লোকটা বেরিয়ে এসে নিজের ইন্ট্রো দিয়ে বলে আমিই হলাম জিম মরিয়ার্টি। আর অবশেষে এই সিজনের আসল মাস্টারমাইন্ডকে দেখা গেল। আসলে শার্লক যেমন একজন কনসাল্টিং ডিটেকটিভ, তেমনি মরিয়ার্টিও একজন কনসাল্টিং ক্রিমিনাল। মরিয়ার্টি শার্লককে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে সাবধান করে দেয় সে যেন পরবর্তীতে মরিয়ার্টির কোনো কাজে বাধা হয়ে না দাঁড়ায়। শার্লকও তখন মরিয়ার্টিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে আমি তোমাকে অবশ্যই থামাবো। শার্লক এখানে ভেবেছিল মরিয়ার্টি পেনড্রাইভের জন্য ওয়াটসনকে আটকে রেখেছে, তাই সে পেনড্রাইভটা মরিয়ার্টিকে দিয়ে দেয়। কিন্তু মরিয়ার্টি পেনড্রাইভটা সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। তার মানে সে এত কিছু করেছে, এত হত্যা করেছে জাস্ট শার্লকের সামনাসামনি হওয়ার জন্য।
আর পুরোটা সময়ে সে এই গেমগুলো এনজয় করেছে। মরিয়ার্টি কথা শেষ করে তাদের ছেড়ে দিয়ে ভেতরে চলে যেতেই শার্লক দ্রুত ওয়াটসনের বোম বাঁধা জ্যাকেটটা খুলে পেছনে ছুড়ে মারে। দুজনেই স্বস্তির নিঃশ্বাস নিতেই তাদের উপরে স্নাইপারের লেজার এসে পড়ে। তখন আবার মরিয়ার্টি বেরিয়ে আসে এবং তাদের মেরে ফেলার হুমকি দেয়। একদিকে স্নাইপারদের লেজার শার্লক আর ওয়াটসনকে টার্গেট করে রাখে, অন্যদিকে শার্লকও তার গানটা মরিয়ার্টির পায়ের কাছে থাকা বোম বাঁধা জ্যাকেটের উপরে পয়েন্ট করে রাখে। আর এই থ্রিলিং দৃশ্যের মধ্য দিয়েই শার্লকের প্রথম সিজনটা এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি ঘটবে তাদের তিনজনের ভাগ্যে? মরিয়ার্টি কি শার্লককে আবারও নতুন কোনো ট্র্যাপে ফেলবে? আর শার্লকই বা মরিয়ার্টিকে কিভাবে রুখে দেবে? এর উত্তর আমরা দ্বিতীয় সিজনে পাবো। এই সিজনে আপনাদের যথেষ্ট সাড়া পেলে আমরা দ্বিতীয় সিজনও দ্রুতই নিয়ে হাজির হব। তাই দ্বিতীয় সিজন দেখতে এই ভিডিওটাতে লাইক দিন এবং কমেন্টে সিজন 2 লিখুন, এবং দ্বিতীয় সিজনের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে দ্বিতীয় সিজনে। আল্লাহ হাফেজ।